আতিদ, আতিদ, আরে কোথায় তুমি বাবু? আতিদ, আকিব, কি ব্যাপার? কি মা ছেলে দুজনেরই কোনো সাড়া নেই? কি হয়েছে তোমার, বলো না। তোমার আদরের ছেলেকে জিজ্ঞেস করো, সারাদিন শুধু বাহানা আর বাহানা। নিশ্চয়ই মা ছেলে কোনো গন্ডগোল বাঁধিয়েছে। মা মেরেছে তাই মন খারাপ? না। তাহলে আমাদের আতিফ বাবু এরকম মন খারাপ করে চুপচাপ বসে আছে কেন? বলো, চুপ কেন? মা কেন মেরেছে? দুষ্টামি করেছিলাম বলে তাই। বাস হয়ে গেল। কেউ যখন বুঝতে পারে সে কি ভুল করেছে, তাহলে আর কখনো সেই ভুলটা করবে না। এবার আর তাহলে মন খারাপ না? আসো। গ্রেট। তোমার মাকে যে বলো আমরা বাইরে বেড়াতে যাব। আমরা বেড়াতে যাব? কোথায়? একটা আঙ্কেলের বাসায়, সুমন আঙ্কেল। তাই নাকি? তাই যাই, মাকে এখন বলে আসি। জায়গাটা খুব সুন্দর না? শোনো হ্যারি, মন খারাপ? এদিকে তাকাও। শুনো, কি হলো? আচ্ছা এদিকে তাকাও, দেখি চাঁদ মুখটা একটু। আমাকে দেখতে হবে না, তুমি তোমার রোগীদের নিয়ে থাকো। আরে বাবা, ওটা তো আমার পেশা, আর তুমি হলে আমার অন্তর। তোমাকে ছাড়া আমার ডাক্তারের অস্তিত্ব থাকে কি করে বলো? ওরে বাবা, তুমি আবার শিশু বিশেষজ্ঞ থেকে হার্ট বিশেষজ্ঞ কবে হলে? ওহে রানী, তুমি তো জানো না, পৃথিবীর সব প্রেমিকেরা এক একজন হার্ট বিশেষজ্ঞ। বাবা, ডাক্তার সাহেবের মনে এত রোমান্টিকতা আছে, আগে জানতাম না তো। হ্যাঁ, সব জানলে তো হয়েই গেছিল। তাহলে বিয়ের পরে আর মজা থাকবে না। আচ্ছা একটা কথা বলো তো। কি বলো? কয়েকদিন বাদেই তো আমাদের বিয়ে, চাইলেই তো আমরা বাসায় দেখা করতে পারি। তা না করে তুমি এই লেগের পার বা পার্টি কেন নিয়ে আসো? আরে বোকা, সব কথা বাসার মধ্যে বলা যায়? হ্যালো, হ্যাঁ সুমন ভাই। না সুমন ভাই, আমি খুব দুঃখিত আপনার দাওয়াত গ্রহণ করতে না পারার জন্য। জি, আমি আজকে বিজি আছি। ও, শিয়া ভাইও যাবে? হ্যাঁ, আর মিঠু ভাই? মিঠু যেতে পারছে না, কিন্তু আমি তো আজ ব্যস্ত আছি।
হ্যাঁ হ্যাঁ, অরূপ এসেছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো ওর সাথেই আছি। না না, ও তো আবার চলে যাবে চেম্বারে। সুমন ভাই ফোন দিয়েছিল, ওনার বাসায় দাওয়াত, তাই আমাদের একজন কলিগ আছে না শিহাব ভাই, উনি যাচ্ছেন। আরে আমার হবু বউটা আমার জন্য দাওয়াত খেতে পারলো না। তাই শিহাব ভাইয়ের সাথে তোমাকে পরিচয় করে দিব। খুবই অসাধারণ মানুষ, তোমার সাথে খুবই জমবে। সে না হয় জমলে জমবে, তার আগে আমাদের ভাবটা একটু জমুক। মানে? চলো তোমাকে একটু নতুন জিনিস খাওয়াবো। কি খাওয়াবে? আরে চলোই না। আরে আর কতক্ষণ রে ভাই, কতক্ষণ ধরে রেডি হয়ে বসে আছি। এই তো রয়েছে। কি দেবে কিছু ভাবলে? কি আর দেব, কোন উপলক্ষে তো আর দাওয়াত না। আমি তো বলতো, আমরা তো এর আগে কখনো সুমন ভাইয়ের বাসায় যাইনি, আমি প্রথম যাচ্ছি। তাছাড়া উনি তোমাকে, আতিথকে কত ভালোবাসে। আমাদের বাসায় আসলে সবসময় কিছু না কিছু নিয়ে আসে। না ঠিকই বলেছো। জানো, সুমন ছেলেটা আমাকে রীতিমতো অফিসে তো স্টার বানিয়ে দিয়েছে। যাকে পায় খালি আমার সুনাম করতে থাকে। সত্যি খুবই অমায়িক ছেলেটা। আমার সুমন আঙ্কেলের বাসায় আগে কখনো যাইনি, তাই না? না তো বাবা, কেন? সেদিন যে নানা বাড়িতে গেলেন না, ওই যাওয়াটা করলেও তো হয়, তাই না? কেন, তোমার তো আরো অনেক জামা আছে, সেগুলো কেন পরবে না? কারণ ওই জামাটা আমার পছন্দ, তাই। আর একই জামা বারবার পরলে লোকে খারাপ বলে। আহ চা, তুমি কি নতুন জামা পরতে চাও? না, আমার অনেক জামা আছে, কিন্তু মা বলেছে অতিরিক্ত কিছু ভালো না, অতিরিক্ত কিছু করলে নিজের ক্ষতি ও অন্য সবার ক্ষতি। দেখেছো রুমা, আমাদের আতিথ কত বড় হয়ে গেছে। আর মাশাআল্লাহ কি লক্ষ্মী ছেলে হয়েছে। সেজন্য কিন্তু আতিথকে একটা নতুন জামা কিনে দেওয়াই যায়, কি বলো? হ্যাঁ, তোমার মা যখন বলেছে তাহলে তো কিনে দিতেই হয়। আচ্ছা কাজ করি, সুমনের মেয়েটার জন্য কিছু কিনে নিয়ে যাই, কি বলো? হ্যাঁ, তাহলে তো খুব ভালো হয়। বল, আমি তাহলে কিনে রাখি। কি মজা, কি মজা! আসো আসো, তাড়াতাড়ি আসো, আমার রাতেই তোমরা। এই শোনো, আমি খোপা দেওয়ার জন্য একটু ফুল কিনবো। আদিত বাবা, তুমি ভালো আছো? আসো আসো, তুমি সিমির সাথে খেলতে যাও। যাও যাও যাও, মা যাও, ওই রুমে যাও। কতদিন পরে এলেন ভাবি, খুব ভালো লাগছে আপনাকে দেখে। জানেন কি হয়েছে, আপনার ভাই তো সারাক্ষণ যে কোনো কথা শুধু শিহাব ভাইয়ের উদাহরণ দিবে, বিশেষ করে আমার মেয়ের যত্ন আত্মীর বেলায়। কথায় কথায় বলবে শিহাব ভাই এটা করেছে, শিহাব ভাই ওটা করেছে, আমার একদম মাথা নষ্ট করে ফেলে। ভাবি, এটা সুমন ভাই করে, সুমন ভাই আমাকে অতিরিক্ত পছন্দ করে, এই জন্য। আর অফিসে তো অল দ্য টাইম আমাকে আগলে রাখে, আর নতুন কেউ এলে আমাকে রীতিমতো তার সামনে মহামানব বানিয়ে দেয়। না না শিহাব ভাই, কিছুই অতিরিক্ত করি না। আপনি সত্যি অনুকরণীয়, বিশেষ করে সন্তানদের লালন পালনের ক্ষেত্রে আপনার যে সতর্কতা, তা রীতিমতো বিস্ময়কর। অনেক শিক্ষিত বাবা মার ক্ষেত্রেই কিন্তু এটা লক্ষ্য করা যায় না। আপনি ঠিকই বলেছেন সুমন ভাই, আতিদের বেড়ে ওঠার ব্যাপারে ও আসলে একদমই কম্প্রোমাইজ করেন এবং সেটার ফলাফলও দারুণ। দেখো আমার কতগুলো খেলনা তোমার পছন্দ হয়েছে না? আমার এগুলো পছন্দ, কিন্তু আমার বেশি পছন্দ হচ্ছে ছবি আঁকা এবং রং পেন্সিল দিয়ে খেলা।
আমার মা আমাকে রং পেন্সিল ধরতে দেয় না, কেন আমি জামা নষ্ট করে ফেলি তো তার জন্য। আমার আব্বু সবসময় আমাকে রং কিনে দেয়, অনেক রকম রং। তুমি যখন তোমার জামা কাপড় নষ্ট করো তখন তোমার মা তোমাকে কিছু বলে না? আমার মা বলেছে জামায় রং লাগাতে হয় না, কাগজে রং লাগাতে হয়, এই জন্য আমি কাগজে রং করি। ভাবি এই যা, হ্যাঁ তুমিও নাও। দেখে এলাম দুজনে বসে এত গল্প করছে, খুব ভাল লাগছে। অল্প সময়ের মধ্যে দুজন একদম বেশ জমিয়ে দিয়েছে। এটাই তো শিশুদের বৈশিষ্ট্য। ভাইয়া, আদিতকে স্কুলে দিচ্ছে না কেন? সিম্মিকে তো গত বছর দিয়ে দিয়েছি, এরই মধ্যে বেশ কিছু শিখে ফেলেছে সে। আতিদ এখনই স্কুলে যেতে চায় না। পরিবেশ চেনানোর জন্য আমরা কয়েকদিন নিয়ে গিয়েছিলাম, কিন্তু স্কুল তার মনে ধরেনি। আসলে আমরা দুজন মিলে এখন বাসায় পড়াশোনা করাচ্ছি। ও আসলে ভাবি, আমি ওর মাথার উপর বাড়তি কোনো রকম চাপ দিতে চাই না। আমি আপাতত ওর খেলাধুলা আর সাধারণ জ্ঞান শেখার উপর বেশি নজর দিচ্ছি। ঠিক বলেছেন শিহাব ভাই। আজকাল স্কুলে যে পরিমাণ প্রতিযোগিতা বেড়েছে, আমাদের ছেলেমেয়েরা সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশই তো পাচ্ছে না। আমাদের মেয়েও তো বেশিরভাগ দিনে অসুস্থই হয়ে পড়ছে। সুমন ভাই, আজ না হয় কাল ঠিকই স্কুলে ভর্তি করতে হবে। তখন না চাইলেও এই অসুস্থ প্রতিযোগিতার মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে। আমি মনে করি যে সন্তানের পুষ্টিগুণ, বিশেষত খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়াটা জরুরি। আর বলবেন না ভাই, আমার বাসায় তো খাওয়া দাওয়ার কোনো নিয়ম নেই। বাবা মেয়ে যখন যা পাচ্ছে খাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমাদের নিয়ে আর বদনাম করতে হবে না। যাও, ভাবিকে নিয়ে একটু ভিতরে যাও, দেখো ছেলেমেয়েরা কি করছে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো। ভাবি চলে ভেতরে ঘরটা দেখবে, তোমরা গল্প করো। দেখো আমার কতগুলো জামা, তোমার কতগুলো জামা? তোমার মতন এত বেশি না। আমার মা বলেছে অতিরিক্ত কিছু ভালো না, অতিরিক্ত কিছু করলে নিজের ক্ষতি ও অন্য সবার ক্ষতি। তোমার মা তোমাকে অনেক বকা দেয় না? কিন্তু আমার মাও আমাকে বকা দেয়, কিন্তু বাবা বকা দেয় না। আমার আম্মু আমাকে বকা দেয়, কিন্তু বাবা বলেছে আম্মু ভালোর জন্যই বকা দেয়। ভাবি, আদিত কত কথা বলতে পারে, মনে হচ্ছে একদম বড় মানুষ যেন কথা বলছে। আরে ওর সব গল্প ওর বাবার সাথে, আমি এত কথা বলতে পারি না। সেই জন্য সারাদিনের সব কথা জমিয়ে রেখে ওর বাবা অফিস থেকে আসলেই গল্প করা শুরু করে। আমিও না বেশি কথা বলতে পারি না। আর সিমির বাবা তো অফিস থেকে এসে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে, মেয়েটার সাথে খুব একটা কথা বলা হয় না। আতিদের বাবা বলে শিশুদের সাথে কথা না বললে শিশুদের নাকি আত্মবিশ্বাস কমে যায়, জানা জিনিসও ভুল করে। ঠিক বলেছেন ভাবি। চল ওদেরকে ডিস্টার্ব খেলো। ভাবি, আতিথকে আগে খাওয়াই দিবেন? না কেন, ও নিজের হাতেই খাবে, ওকে একটা প্লেট দিয়ে দিন। বাহ, দারুণ তো, একা একা খেতে পারে। সিম্মি তো খেতে পারে না, ওকে এখনো খাওয়াই দিতে হয়। আতিদকে তো ওর বাবা সেই 6 মাস বয়স থেকে নিজের হাতে খাওয়ানোর অভ্যাস করিয়েছে। শুরুতে খেতে পারতো না নিজে, কিন্তু আমাদের খেতে দেখে ও নিজে নিজে চেষ্টা করতো। মোটামুটি 2 বছর বয়স থেকে ও নিজে নিজে খেতে পারে। হ্যাঁ, দেখেছো নিমা, বললাম না, সন্তান লালন পালনের ব্যাপারে শিহাব ভাই হচ্ছে মহামানবদের মধ্যে একজন। শিহাব ভাই, সত্যি করে বলেন তো, আপনি কি এর আগে কখনো কোনো ডেলি কেয়ারের দায়িত্ব পালন করেছিলেন? হ্যাঁ, এত কিছু জানেন কিভাবে আপনি? না না ভাবি,
আসলে নিজে নিজে কিছু পড়াশোনা করেছি সন্তান পালন বিষয়ে, আর হচ্ছে গিয়ে আমাদের ময়মুরব্বী যারা আছে দাদি নানি তাদের কিছু তরিকা সেগুলি অ্যাপ্লাই করেছি। আমাদের দাদি নানি ওনারা কিন্তু সন্তান পালন বিষয়ে বিশেষ কিছু তরিকা জানেন। ঠিক বলেছে। ওর জন্মের পরে দেখেছি আমার শাশুড়িকে সিম্মির সারা গায়ে সরিষার তেল মেখে রোদে শুইয়ে রাখতো। তাই তো, আমি তো ভেবেছিলাম আমার মেয়েটা না কালো হয়ে যায়, কিন্তু পরে বুঝলাম যে রোদে তেল মাখিয়ে শুয়ে রাখার কারণেই সিম্মির ছোটবেলায় কোনো অসুবিধা হয়নি। একদম ঠিক, ভালো বলেছেন ভাব। আমার মাও তো ছোটবেলায় আতিথকে প্রতিদিন সরিষার তেল মেখে পায়ের পাতা টেনে দিত। ওর পায়ের পাতাটা একটু বাঁকা ছিল, বড় হওয়ার সাথে সাথে ঠিকই সোজা হয়ে গেল। তাই নাকি? বাহ, দারুণ তো। ঠিক বলেছেন ভাবি। আমাদের নানি দাদিরা যা কিছু জানতেন আমরা লেখাপড়া শিখেও সেগুলো জানতে পারিনি। শোন ভাই, তার আজকে উঠি, অনেক রাত হলো। হ্যাঁ, দেখা হচ্ছে তো কালকে। আবার আসবেন কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই। ভাই এটাই কথা বলবো, যখন ইচ্ছা আমাদের কাছে চলে আসবে। অবশ্যই জানতে হবে। ভালো থাকবেন। আবার আসবেন, খুব ভালো লাগলো, সারাদিন অনেক মজা করেছি আমরা। বাবা টাটা। বাই বলো। বাই বাই। শোনো, আজকে আসার সময় আতিদের চশমাটা নিয়ে এসো। ডাক্তার কিন্তু সেই এক সপ্তাহ আগেই চশমাটা আনতে বলেছিল। ওর চশমা ওকে সাথে নিয়ে কিনতে চাইব না। বাবা মার পছন্দ ছেলে মেয়ের উপর চাপিয়ে দেওয়াটা ঠিক না। আমরা বড় জোর ওর রুচি যাতে ভালো হয় সেই চেষ্টাই করতে পারি। তুমি এটা ভালো মনে করো। ঠিক আছে, থাকো, আমি অফিস থেকে এসে ওকে মার্কেটে নিয়ে যাব। তোমার বাসা তো অফিস থেকে অনেক দূরে হয়ে যায়। হ্যাঁ, কিন্তু অনেক দূরে, তারপর আবার গরম যে রাস্তায়। আমার মনে হয় তুমি বাসার অফিস কাছাকাছি করতে পারো। কি ব্যাপার মিঠু ভাই, আজকে যে একদম চুপচাপ, কোনো কথাই বলছেন না? হ্যাঁ তাই তো মিঠু, সকাল থেকে তোমাকে দেখছি অন্যমনস্ক। আসো তো, এখানে আসো, এখানে আসো। কি ব্যাপার মিঠু, তোমার বাসায় কি কোনো সমস্যা হয়েছে? না, তেমন কিছু না ভাই, এই মেয়েটাকে নিয়ে একটু চিন্তায় আছি, এছাড়া কিছু না। আপনারা কথা বলেন না সুমন ভাই। আহা, আমরা তো কথা বলছি, তোমার বের কি হয়েছে সেটা বলো। সমস্যাটা ঠিক বুঝতে পারছি না। আপনার মেয়ের তো এবার 3 বছর হলো, তাই না মিঠু ভাই? আল্লাহর রহমতে তো আমরা কয়েকদিন পরে একটা সুসংবাদ পাবো, তাই না মিঠু ভাই? আপনাদের দোয়ায়। আহা, যে আসবে সে তো এখনো আসেনি, যে এসেছে তার কি হয়েছে সেটা বলো। আর শিশুদের ব্যাপারে কোনো কিছু লুকানো ঠিক না। কি হয়েছে বলো তো? আমার মেয়েটার আচরণের মধ্যে কেমন একটা অস্বাভাবিক ব্যাপার আছে। গতকাল আমার শাশুড়ি আসছিলেন বাসায়, উনি প্রথম সমস্যাটা অনুধাবন করে। সে কি, আপনারা এতদিন কিছু বুঝতে পারেননি? আমি কিংবা তোমাদের ভাবি তো আনারি, বাচ্চা কাচ্চাদের ব্যাপারে তেমন কিছুই বুঝি না। আর সত্যি কথা বলতে আগে কখনো এভাবে খেয়ালও করিনি। না না না, এটা নিয়ে হেয়ালি করা যাবে না, এক্ষুনি এর চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আচ্ছা কলি, তোমার হবু বর ডাক্তার না? হ্যাঁ হ্যাঁ। কি যেন নামটা? অরূপ। তার কাছে নিয়ে যাও না। কোথায় চেম্বার ওনার? আরে চেম্বার যেতে হবে না, অফিস শেষে আপনাদের সবাইকে আমি ওর বাসায় নিয়ে যাব। নার্স নার্স, তার চিন্তা করার কিছু নেই।
আচ্ছা মিঠু ভাই, আপনার মেয়ের নাম কি? নিপা। নিপার কোন আচরণটা দেখে আপনার শাশুড়ির এরকম মনে হলো? অরূপ ভাই, আমার মেয়েটা যেন কেমন করে তাকিয়ে থাকে সবার দিকে, যেন কাউকে চিনতে পারছে না। ডাক দিলে তাকায় না, কিন্তু শব্দ শুনতে পায়। ওর কানের কাছে তালি দিলে বোঝে। ভাই, আপনি তো শিশু বিশেষজ্ঞ, আপনি নিশ্চয়ই বুঝবেন বিষয়টা। বুঝতে পেরেছি। আসলে কি, এই সমস্যাটা বর্তমানে প্রকটভাবে বেড়েছে। তবে চিন্তার কোনো কারণ নেই, আপনার মেয়ে তো এখনো অনেক ছোট। আপনারা চাইলেই এই সমস্যার সমাধান করা সম্ভব। না মানে, আপনারা তো চান আপনাদের সন্তান সুস্থ থাকুক, কিন্তু শুধু চাইলে তো হবে না। কিছু বিষয়ে বাবা মায়েদেরকেও সচেতন হতে হবে। তাহলে আমাদের এখন কি করতে হবে ভাই? মেয়েকে সময় দিন, পর্যাপ্ত সময়। তাহলে আমার বিশ্বাস ও ঠিক হয়ে যাবে। যদি অনুমতি দেন, আমি কি একটু কথা বলতে পারি অরূপ সাহেব? হ্যাঁ অবশ্যই শিহাব ভাই। মিঠু, আমার ধারণা তুমি তোমার মেয়েকে ছোটবেলা থেকে মোবাইলে আসক্ত করে ফেলেছ, তাই কি? এক্স্যাক্টলি, আমিও ঠিক তাই সন্দেহ করেছিলাম। আচ্ছা শিহাব ভাই, আপনি কি করে ব্যাপারটা বুঝতে পারলেন বলেন তো? আমার এক আত্মীয়ের ছেলেরও এই একই সমস্যা শুরু হয়েছে, এবং তার কারণ এই একই। আমাদের শিহাব ভাই কিন্তু অনেক কিছু জানে, বুঝলে? সন্তান পালনের বিষয়ে তার অনেক পড়াশোনা। বাহ, ইন্টারেস্টিং। আচ্ছা শিহাব ভাই, শিশুর কোন বিষয়টা আপনার কাছে খুব জটিল বলে মনে হয়? চাইল্ড সাইকোলজি বড়ই বৈচিত্র্যময়, ঠিক বোঝানো যাবে না। এক্স্যাক্টলি, শিশুর মানসিক আর শারীরিক বিকাশ দুই মায়ের গর্ভ থেকে তৈরি হওয়া শুরু করে। সুতরাং শিশুর জন্ম হলেই তারপর তার যত্ন নিব, এই ধারণা কিন্তু একদমই ভুল। শিহাব ভাই, আপনি তো অনেক অভিজ্ঞ। সুমন ভাই তো আপনার অনেক গল্প বলেন, তো আমাদেরকে কিছু শর্টকাট তরিকা দেন না, আমাদেরও কাজে লাগবে। শোনো করি, শর্টকাটের কিছু নেই, প্রয়োজন বুঝতে হবে। আমি যা বেতন পাই তার অর্ধেক টাকা আমি আমার পরিবারের খাওয়ার পিছনে খরচ করি, এবং সেই খাবারগুলোর সবই পুষ্টিগুণ সমৃদ্ধ। খাবারের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করি না। সে কারণে আমি আমার সন্তানকে হয়তো বা খুব দামি কোনো কাপড় কিনে দিতে পারি না, কিন্তু সেজন্য আমার বা আমার সন্তানের বা তোমাদের ভাবির কোনো আক্ষেপ নেই। কিন্তু আমরা করি ঠিক উল্টো, আমরা খাবার না খেয়ে কাপড় বা অন্য সামগ্রী বেশি কিনি। সত্যি শিহাব ভাই, এভাবে ভাবতে পারা আর মেনে চলাটা সহজসাধ্য কাজ না। না, আমি বলছি কাপড় কিনবো, কিন্তু সেটা খাবারের টাকা বাঁচিয়ে না, এটাই আমার নীতি। আর সেই সাথে শিশুর খেলাধুলার দিকে নজর দেওয়া গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা তো এগুলো কিছুই করি না, উল্টো খেলার নাম করলেই বাচ্চাকে হাতে মোবাইল ধরিয়ে দিই। এখানেই তো সর্বনাশ মিঠু ভাই। এগুলো কিন্তু সব মেনে চলবেন, সব ঠিক হয়ে যাবে। শুনেন, সন্তানের সুস্থ বিকাশ ঘটানো বাবা মায়ের কর্তব্য। তবে আরেকটা ব্যাপার, কলির কাছে শুনলাম আপনি নাকি আবার বাবা হতে যাচ্ছেন। জি। সে কারণেই বলার প্রয়োজন মনে করছি। বলেন না ভাই। এই সময়ে মানে মায়ের গর্ভকালীন অবস্থায় যতটা পারবেন, আমি আবারও বলছি যতটা পারবেন, মাকে মানসিকভাবে ফ্রি রাখার চেষ্টা করবেন। মানে সন্তান মায়ের পেট থেকেই অর্থাৎ ভ্রূণ অবস্থা থেকেই বিকশিত হতে শুরু করে। সুতরাং ভ্রূণ অবস্থা থেকেই আমাদের সচেতন হতে হবে। আজ তাহলে উঠি অরূপ ভাই, আরেকদিন কথা হবে। আচ্ছা তুমি একদিন অরূপ ভাইকে নিয়ে আমাদের বাসায় আসো। হ্যাঁ অবশ্যই অবশ্যই যাবো ভাই, বলতে হবে না। ভালো থাকে, ভালো থাকে ভাই, ভালো থাকে। থ্যাংক ইউ সো মাচ। কি ব্যাপার মিঠু, তুমি এখনো যাওনি? কি হয়েছে মিঠু, তুমি কান্না কেন করছো? অরূপ তো বললো তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে।
না ভাই, আমি একটা অন্যায় করেছি। কি অন্যায় করেছো? বড় মেয়েটা যখন ওর মায়ের গর্ভে, তখন প্রায় ওর মায়ের সঙ্গে আমার বিবাদ হতো। আমি আজ বুঝতে পারছি ওই কারণে আমার মেয়েটা অসুস্থ হয়ে গেছে। আমি এটাই ধারণা করছিলাম। যাক, বুঝতে যখন পারছো, এই ভুল আর কখনো করো না। মা যদি মানসিকভাবে অসুস্থ, অখুশি বা হতাশাগ্রস্ত থাকে, তাহলে তার প্রভাব সন্তানের মধ্যেও পড়ে। কারণ মায়ের সাথে সন্তানের সরাসরি নারীর যোগাযোগ। পেটে থাকা অবস্থায় শুধুমাত্র সন্তান যে মায়ের কাছ থেকে খাবার গ্রহণ করে তা না, পৃথিবীর রূপ রস সম্পর্কেও সম্যক ধারণা পায় গর্ভাশয়ে বসেই। শ্যাম ভাই, আমার মেয়েটা সুস্থ হবে তো ভাই? হবে মিঠু, ভরসা রাখো। ওনাকে চেনো? ওনাকে চিনি, উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি না থাকলে আমাদের দেশ কোনোদিন স্বাধীন হতো না বাবা। হ্যাঁ ভাই। না ভাই, আজ তো পারবো না। আজ আমার ছেলের সাথে সময় কাটানোর দিন। বিকেলে? না, বিকেলেও পারবো না। বিকেলে আমরা প্রথমে আতিদের দাদা বাড়ি, তারপর নানা বাড়ি যাব। হ্যাঁ, এটাই আমাদের প্রতি সপ্তাহের রুটিন।